এই বিমান ভাড়া শেখ হাসিনার সময় যখন ৬০-৭০ হাজার টাকা হইল তখনও আমরা ভর্তুকি দিলাম। এখন আবার সেই বিমান ভাড়া ৩৫০, ১.৫ লাখ, ১,৯০,০০০ হয়ে গেছে, এখনো ভর্তুকি দিচ্ছি। আমার কথা হলো, আমি যদি বিমানে ভর্তুকি দিই তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে? তাই নয়। আমার নাহিদ ভাইকে বলবো, ৬ মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, ৬ মাসে টেলিটকের যে সিম, এটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না। তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই? আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। ১০৮ কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আবার শুনছি আপনারা নাকি দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতা, দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন ৬ মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে ৫ বছর খাওয়ার জন্য। লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন, দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন। ছাড়বেন কেন? ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন? আমাদেরকে সেনানিবাসে ডেকেছিল কয়েকজনকে, যারা আমরা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন, আমি নামগুলো বলি, আমাকে বলেছিল, আক্তারকে বলেছিল, নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে। তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল, বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয়। কি পরিচয়? রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেলে নেওয়া যাবে না। আজকে এরাই বলে এরা নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল। আমার কথা হলো, আমি রাজনৈতিক পরিচয়ের, তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো, তুমি তো ওই একই পথে হাঁটলা, তাহলে তুমি কেন বাগড়া দিছিলা? হিংসা কইরা, হিংসা কইরা। তো যাই, এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই, কিন্তু ওরাও শেষমেশ গু খাওয়ার পথে আসতেছে। বুঝতে পেরেছেন? মানে রাজনীতিবিদরা খারাপ, আমরা গু খাই ধরেন, ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য। তাই তো আমার এই কথাগুলো বলার কারণ হলো, বিমান ভাড়া যে বিষয়টা দেখেন, বিমান ভাড়া ছিল ৫০,০০০ টাকা, কোথাও ছিল ৩০,০০০ টাকা। এই প্রত্যেকটা বিমান ভাড়া ৩% মানে ৩ গুণ, ৩.৫ গুণ, ৪ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার একজন বিমানে 2 ধরনের ক্যাটাগরি আছে, একটা হলো ভিআইপিদের ক্যাটাগরি আছে, আরেকটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের, কম দামের ক্যাটাগরি। তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায় তাহলে ভিআইপিদের ভাড়া বাড়িয়ে দেখ। আপনি দেখবেন ভিআইপিদের ভাড়া তেমন বাড়ে নাই, শ্রমিক ক্যাটাগরি যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে। তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য, প্রবাসীদের জন্য এত দরদ, এত মায়া। আমার কথা হলো, আমাদের আসিফ নজরুল স্যার, প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? বেসরকারি বিমানগুলো বাড়াবে, খুব ভালো কথা, ওরা বাংলাদেশের শত্রু, কিন্তু বাংলাদেশ বিমান যেটা, সেইটা কেন বাড়ালো ভাড়া? এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো? তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানেরও প্রতিনিধি ছিল, যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো। এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে, ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বললো। এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধইরা একটা টিকিট ম্যানেজ করছে। এরপর ভালো কথা, উপদেষ্টাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের। এখন উনি বিমানে উঠে দেখে যে প্রায়
প্রায় 37-40টা সিট ফাঁকাই রয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ঢাকায় চলে যাবে, তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না, সিন্ডিকেট করে রেখেছে।